আমাদের সুপারভাইজার তমালদা কথাগুলো একটু উঁচু গলাতেই বলছিল। বোধ হয় আমার সঙ্গে সঙ্গে বোধিসত্ত্বদাও যাতে শুনতে পায় তাই এই উচ্চগ্রামে কথা বলা। বিএলও এর ডিউটি করতে এসে স্তক দেখছি বোধিসত্ত্বদার সঙ্গে তমালদার এক ঠান্ডা লড়াই চলছে। আমার এবছরই প্রথম ডিউটি এসেছে। আমি আগে আগে বুঝতে পারতাম না কিসের জন্য এত ঝামেলা দুজনের মধ্যে। পরে বোধিসত্ত্বদার কাছ থেকে কথায় কথায় জানতে পেরেছি যে ওরা দুজনেই একই স্কুলের সায়েন্সের টিচার। আগে দুজনে বিএলও এর কাজ একসঙ্গেই করত, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তমালদার পদোন্নতি ঘটে গিয়ে সে সুপারভাইজার হয়ে গেছে, কিন্তু বোধিসত্ত্বদা সেই বিএলওই রয়ে গেছে। তমালদা যখন কথাগুলো বলছিল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম অলরেডি 4:10। আশ্চর্য ব্যাপার, এত বড় একটা কাজ করতে হবে অথচ আগে ভাগে না বলে এই শেষ বেলায় এসে বলছে। এই বুথে 1000-2 মানুষ আছেন, আমার পার্টে 950 কাছাকাছি লোক, আর বোধিসত্ত্বদার প্রায় 1150। আমার সদ্য চাকরি, আমার কাছে সব কাজই এখন নতুন নতুন চ্যালেঞ্জের মতো, আর কাজের ক্ষেত্রে আমার কোনো ছুঁতমার্গ নেই। বোধিসত্ত্বদার বয়স 55-র কাছাকাছি, চাকরিও নয় নয় করে 27 বছর হয়ে গেছে, তাই কাজে তার একটু ক্লান্তি এসেছে বইকি। তমালদা চলে যেতেই পায়ের ওপর পা তুলে বলল, চুলোয় যাক উপরের চাপ, আমি আজ আর কিছুই পারবো না। খুব বেশি হলে কাল একবার চেষ্টা করতে পারি। তুমি কি করবে হে অনুপম? এই সপ্তাহে তো বাড়িও যেতে পারলে না। শনি রবিবারেও যদি এরকম ভাবে কাজ করতে হয় তাহলে আর বাড়ি যাবেই বা কিভাবে? আমি ব্যাগে কাগজপত্র ঢোকাতে ঢোকাতে কি উত্তর দেব ভাবছি। এমন সময় উনি আবারও বললেন, তুমি কি আজই বেরোচ্ছ নাকি মৃতদের শনাক্ত করতে? আমি চমকে উঠলাম। না, মানে 80 বছরের ওপরে যাদের বয়স, তারা জীবিত না মৃত তা লিখে আনতে আজই বেরোচ্ছ? দেখি কি করি, আজই হোক বা কালই হোক, যেতে তো হবেই। কাজ জমিয়ে রেখে মিছিমিছি রাতের ঘুম নষ্ট করার দরকার কি? তাছাড়া আমার লিস্টে জনা 50 রয়েছেন 80-র ঊর্ধ্বে। কি বললে? 50? ওরে বাবা, গোটা এরিয়ায় তো প্রায় 3 মাইল রাস্তা ঘুরতে হবে তোমাকে। এত রাস্তা তুমি এই অবেলায় বেরিয়ে শেষ করবে, তাও এই পৌষ মাসের ঠান্ডায়? বলতে বলতে বোধিসত্ত্বদা মাফলারটা আর একটু শক্ত করে গলায় জড়িয়ে নিল। আমি আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়লাম আমার গন্তব্যের দিকে। আগামী মাসে আমার চাকরির 1 বছর পূর্ণ হবে। যে গ্রামে আমার স্কুল তার নাম বিষ্ণুকর। এখানে বিদ্যুৎ এসেছে, কিন্তু বেশিরভাগ সময়ই লোডশেডিংয়ে গ্রাম অন্ধকারে ডুবে থাকে। প্রথম প্রথম কলকাতা থেকে এসে এই গণ্ডগ্রামের নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ব্যাপক কষ্ট হলেও অনভ্যস্ত মন ক্রমেই অভ্যস্ত হয়ে গেছে। গ্রামের ঝোপঝাড় জঙ্গল আলো বাতাস নিংড়ে দিয়েছে তাদের সৌন্দর্য, আর গ্রামের মানুষ সহজ বিশ্বাস আর সরলতা দিয়ে আমাকে আপন করে নিয়েছে। মিনিট 15 হাঁটার পরে একটা বাড়ি পেলাম। যে বয়স্ক মানুষটার ছবি দেওয়া রয়েছে তার নাম মীরারানী সাহা। উনি এখনো জীবিত আছেন দেখে ওনার নামের পাশে লিভিং লিখে দিলাম, আর আসার সময় বলে দিলাম, ঠাকুমা, যদি ভোট দিতে যেতে না পারো তাহলে আমি তোমার জন্য ব্যালট বাক্স নিয়ে আসব, তুমি ঘরে বসেই ভোট দেবে, কেমন? ও মা, তুমি আসবে? তাহলে তো আমার চিন্তাই নেই। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। ফুরফুরে মনে গুনগুন করে গান গাইতে গাইতে এগিয়ে চলেছি। কয়েকশো মিটারের মধ্যে আরেকটি বাড়ি পেয়ে গেলাম। যাক, ভালোই হলো, ইনিও জীবিত। আবার চলতে লাগলাম। গোধূলির আলো চারিদিকে শিল্পীর মতো রং তুলিতে এঁকে দিয়েছে আকাশের নকশা। ঘড়িতে 5টা বাজতে চলেছে।
গ্রামের রাস্তায় ঝোপ জঙ্গল বেশি বলে অন্ধকার আরও তাড়াতাড়ি বিছানা পাতে গ্রামের বুকে। ঝুপ করে নেমে আসা সন্ধ্যায় রাস্তার দুপাশে গাছের ফাঁকে ফাঁকে দু একটা বৈদ্যুতিক আলো ফ্যাকাশে আলো ছড়ানোর অবিরাম চেষ্টা করে চলেছে, কিন্তু গাছের ডালপালারা সেই আলোকে যেন মেরে ফেলার জন্য ছোটাছুটি করছে। উত্তরে হাওয়ার বেগ বাড়ছে। আমার পিঠের ব্যাগ থেকে একটা ওভারকোট বের করে চাপিয়ে নিলাম গায়ে। বেশ ঠান্ডা পড়বে বলে মনে হচ্ছে আজ। বোধিসত্ত্বদার কথা শুনলেই বোধহয় ভালো হতো। আজ না বেরোনোই ঠিক ছিল। রাস্তাটা চলে গেছে একটা মাঠের পাশ দিয়ে। সবে ধান কাটা হয়েছে। কাটা ধান জায়গায় জায়গায় ঢিপি করে রাখা আছে। অন্ধকারে দেখলে কেমন যেন একটা অস্বস্তি হয়। ধীরে ধীরে কুয়াশাটা যেন মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়ছে চারিদিকে। হাঁটতে হাঁটতে মাঠের এক প্রান্তে একটা আলোর বিন্দু চোখে পড়ল। বোধহয় চাষিরা সারাদিন কাজের পরে ভেজা হাত পা সেঁকে নিচ্ছে আগুনে। আরেকটু এগোতে আলোর বিন্দুটা কিছুটা বড় হলো। উত্তরে হাওয়ায় আলোটা যেন একটু একটু কাঁপছে। আরও কিছু দূর যেতেই কিছু অস্পষ্ট কণ্ঠস্বর কানে এলো। সেই কণ্ঠস্বর লক্ষ্য করে এগোতে গিয়ে আমি দেখলাম মাঠ শেষ করে আমি গ্রামের একেবারে শেষ প্রান্তে চণ্ডী মণ্ডপে এসে পড়েছি, এবং শেষমেশ সেই অস্পষ্ট কণ্ঠস্বরের উৎসস্থলে পৌঁছে দেখি চণ্ডী মণ্ডপের চাতালে গোল হয়ে বসে গুটি কয়েক মানুষ মাথা নিচু করে কি যেন দেখছে। ওদের সবার পরনে ধুতি পাঞ্জাবি। সবারই বয়স মোটামুটি ৮০ পেরিয়েছে বলে মনে হচ্ছে। বলা বাহুল্য, তাদের দেখে আমি একটু আশ্চর্যই হলাম। এই শীতের সন্ধ্যায় খোলা আকাশের নিচে এই বয়স্ক মানুষগুলো করছেটা কি? কৌতূহলের বশে তাদের জটলার কাছে গিয়ে উঁকিঝুঁকি মারছি। এমন সময় তাদের মধ্যে থেকে একজন অশীতিপর বৃদ্ধ ঘড়ঘড়ে গলায় বলে উঠলেন, এই ছোকরা, ইদিক পানে কি খুঁজতেছ? বৃদ্ধের প্রশ্নটা আমার দিকে যে বেগে ধেয়ে এলো তার দ্বিগুণ বেগে কয়েক জোড়া চোখ একসঙ্গে ফিরে তাকালো আমার দিকে। যা ভেবেছি ঠিক তাই। ওরা সবাই মিলে দাবা খেলছেন। আরে বাবা, আমি যে দাবার চরম ভক্ত। ঠিক গন্ধ পেয়ে যাই। হে হে, তোমরা যতই পেছন ফিরে খেলো, এই অনুপম হাজরার চোখে ফাঁকি দেওয়া কি অতই সহজ? জটলার মধ্যে থেকে আরেকজন বলে উঠলেন, তা মনীষের বাচ্চা, তুমি এই চোখো থেকে এই বয়সে এখানে কি মনে করে? আরে বাবা, দাদু বলে কি? দাবা খেলার সঙ্গে আবার বয়সের সম্পর্ক কোথায় রে বাবা? আমি মুখে কিছু বললাম না, তাই একটু দেখতেই হচ্ছে এরা খেলছে কেমন। আমি গুটি গুটি পায়ে চণ্ডী মণ্ডপে উঠে অনধিকার প্রবেশ করে ফেললাম ওদের গণ্ডির মধ্যে। দেখতে লাগলাম ওনাদের খেলা। ইস, কি ভুলভাল চাল দিচ্ছে রে বাবা। এই ঘড়ঘড়ে গলার দাদু তো ওর বোড়েটাকে দিয়েই ওই দাঁত উঁচু দাদুটা রাজাকে কোণঠাসা করে দিতে পারে, সেটাও কি বুঝতে পারছে না? ছি ছি ছি। এই ছোকরা, এখান থেকে বিদায় হও দেখি। আমরা এই সময়ে কারোর উপস্থিতি পছন্দ করি না, ঘড়ঘড়ে গলার বৃদ্ধ বললেন। আমি তার আরেকটু কাছে এগিয়ে গিয়ে বললাম, দাদু, তোমাকে একটা বুদ্ধি দেব, নেবে? তোমার তো আর একটাই চাল বাকি আছে। আমার বুদ্ধি নিলে এক চালেই তুমি কিস্তিমাত করতে পারবে। কি বললে ছোকরা? হারাধন মণ্ডল খেলবে তোমার মতো দুধের শিশুর কথায়? হা হা হা। ও গোবিন্দ, কি বলে শোনো। আরেক বৃদ্ধ ফুট কেটে বললেন। এনার রং বেজায় কালো, মুখটা লম্বাটে। ও, তার মানে ওই ঘড়ঘড়ে গলার আওয়াজের মালিকের নাম হারাধন মণ্ডল, আর ওই দাঁত উঁচু দাদুর নাম গোবিন্দ। বেশ, এই টিপ্পনি কাটা দাদু যতই হে হে করে হাসুক না কেন, হারাধন মণ্ডল বোধহয় অন্য কিছু চাইছেন। উনি চোখ সরু করে আমার দিকে তাকালেন, তারপর খপাত করে আমার হাতটা চেপে ধরে বললেন, তা বুদ্ধি যখন দিতে চাইছো, দিয়েই যাও। দেখি তোমার বুদ্ধির ধার কত।
দেখি সহদেব, তুমি একটু সরে বসো তো বাঁ পাশে, ছোড়াকে একটু বসতে দাও দেখিনি। নাও, আমার হয়ে চালটা তুমিই চালো দেখি। এত ঠান্ডায় এদের বাইরে এসে খেলার এত নেশা কেন কে জানে। আমার তো হাড়ে হাড়ে ঠোকাঠুকি লেগে যাওয়ার জোগাড়। জুত করে বসে আমি একবার সবার দিকে তাকিয়ে নিলাম। সবাই চোখ গোল গোল করে আমার দিকে তাকিয়ে আছে। আমি হারাধন দাদুর বোড়েকে এক ঘর এগিয়ে দিতেই গোবিন্দ দাদুর রাজার নরণচরণের সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেল। মিটমিট করে হাসতে লাগলাম। কিন্তু হারাধন দাদু কিস্তিমাত করার পরেই এক অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। হারাধন দাদুকে একটু উৎফুল্ল মনে হলেও বাকি সবার চোয়াল শক্ত হয়ে গেল। গোবিন্দ দাদু রাগে গোঁ গোঁ করতে করতে বললেন, তা ছোকরা, আমাকে না হয় এক চালে কিস্তিমাত করলে, কিন্তু এক চালেই কি আর পুরোটা বোঝা যায়? এসো, পুরো খেলাটা এবার আমরা খেলি। সঙ্গে সঙ্গে পাশের ফর্সা মতো খুদে চোখের দাদু বললেন, ওহে গোবিন্দ, শুধু তোমার সাথেই বা খেলবে কেন? আমাদের সবার সাথেই একদান করে খেলতে হবে। আজ বরং সারা রাতের একটা দাবা টুর্নামেন্ট হয়ে যাক। ও নৃপতি, কি বলো তুমি? বাঁ পাশে বসে চুরুট ধরিয়েছেন নৃপতি দাদু। চুরুটে একটা লম্বা টান দিয়ে বললেন, আহা, এ তো বড়ই আনন্দের কথা। তবে শুধু টুর্নামেন্টই চলবে না কো, মাংস ভাতের ব্যবস্থা করো হারাধন। সহদেবের হাতের মাংস, আহা। হারাধন দাদু বললেন, তা না হয় হলো, কিন্তু মুরগি? সঙ্গে সঙ্গে গোবিন্দ দাদু উপায় বাতলে দিলেন। বিশুর বাড়িতে দুটো নধরকান্তি মুরগি দেখে এইছি। সহদেব, তুই যা, আর ফেরার সময় মিত্তিরদের দোকান থেকে আনাজ নিয়ে আসবি। সহদেব বেরিয়ে যেতেই গোবিন্দ দাদু মাটি খুঁড়ে উনুনের ব্যবস্থা করতে লাগলো। নৃপতি দাদু বললেন, ও হারাধন, একটু চা হবে নাকি? হারাধন দাদু উঠে চণ্ডীমণ্ডপের একপাশে রাখা একটা ডেচকিতে জল বসিয়ে দিলেন উনুনের আঁচে। এদিকে খেলা শুরু হয়ে গেছে। আমার সাথে প্রথমে খেলবে গোবিন্দ দাদু। খেলা চলছে। নৃপতি দাদু বারবার গোবিন্দ দাদুকে বলছেন, হবে হবে, ঠিক করে খেলো গোবিন্দ, জিততেই হবে তোমায়। খেলা যখন মাঝামাঝি, তখন ধোয়া ওঠা চা নিয়ে এলো হারাধন দাদু। চায়ে শেষ চুমুক দিয়ে আমার ঘোড়াকে ওপরে দুঘর আর পাশাপাশি এক ঘর নিয়ে এসে কিস্তিমাত করলাম গোবিন্দ দাদুকে। নৃপতি দাদুর মুখ দিয়ে চুকচুক করে আক্ষেপের আওয়াজ বেরিয়ে এলো, আর আমার মনে তখন আনন্দের দুন্দুভি বাজছে। এরপর খেলছি হারাধন দাদুর সঙ্গে। খেলা চলছে সমানে সমানে। বাইরে সহদেব দাদু তখন মাংস বসিয়েছে। মাংস রান্নার খাসা গন্ধ বেরিয়েছে। এমন সময় আরেকজনের গলার আওয়াজে পেছনে ফিরে তাকালাম। সেই আগন্তুক এসেই বলে কিনা, আরে কি গন্ধ বেরিয়েছে মাংসের! ওহ, সহদেব রাজ্য যে, তাই এমন সুগন্ধ ছড়িয়েছে। আর আমি দেখো, মানে মাংসের গন্ধেই চলে এসেছি। হে হে হে। নৃপতি দাদু বললেন, এ কি, আমাদের পরাণ মিত্তির না? তা বেশ বেশ, তা এই যখন পড়েছ, আমাদের টুর্নামেন্ট দেখে যাও। ও বাবা, দাবার টুর্নামেন্ট লাগিয়ে দিয়েছো দেখছি। তা এই ছোকরা নতুন বুঝি এদিকে? নৃপতি দাদু বললেন, ও নাকি দাবাতে আমাদের হারাবে। পরাণ দাদু মুখটা বেঁকিয়ে বললেন, তাই নাকি? ছোকরা সাহস তো মন্দ না, আমাদের তল্লাটে এসে আমাদেরকেই হারাবে, তাও আবার যেখানে নৃপতির মতো খেলোয়াড় রয়েছে। খেলছি আমরা। নৃপতি দাদু আর পরাণ দাদু হারাধন দাদুকে সমানে চিয়ার আপ করে চলেছে। একটু পরেই একটা চালে ভুল করে ফেলল হারাধন দাদু। ওনার মন্ত্রী খুব ভালো পজিশনে ছিল। নৌকাটাকে যদি 5 ঘর বাদিকে সরিয়ে আনতেন, তাহলে আমার রাজা বিশাল গাড্ডায় পড়ত। কিন্তু উনি সেই চালে ঘোড়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন, আর সামনে একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে গেল। ব্যাস, আমি আমার গজকে কোনাকুনি 3 ঘর এগিয়ে ওর রাজাকে বন্দি করে ফেললাম। নৃপতি দাদু আক্ষেপের স্বরে বললেন, তুমিও হেরে গেলে হারাধন। এরপর গরম গরম মাংস ভাত খেতে খেতে গোবিন্দ দাদু বললেন,
আমাদের না হয় হারিয়েছ ছোকরা, কিন্তু ক্ষমতা থাকে তো আমাদের নৃপতিকে হারিয়ে দেখাও দেখি। আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি ওকে। খেতে খেতে নৃপতি দাদু বললেন, পরাণকে আর একটু মাংস দাও সহদেব, পরাণ মাংস খেতে ভালোবাসে। আর ওই ছোকরাকে পেট পুড়ে খাইও, শত হলেও ও আমাদের অতিথি বলে কথা। খাওয়া দাওয়ার পরে শুরু হলো টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব। পরপর 4 দাদুর সঙ্গে গড়ে 1 ঘন্টা করে খেলা হলো। সবাই কুপোকাত। বেশ বুঝতে পারছি চণ্ডীমণ্ডপে একটা থমথমে ভাব নেমে এসেছে। অবশেষে নৃপতি দাদুর পালা। চারদিক থেকে একসাথে দাদুদের দল গলা ফাটাচ্ছেন, এবার খেলায় জিতবে কে, নৃপতি ছাড়া আবার কে, এবার খেলায় জিতবে কে, নৃপতি ছাড়া আবার কে। বেশ ভালো খেলেন নৃপতি দাদু। ঘণ্টাখানেক আমার সঙ্গে সমানে সমানে টক্কর দিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। নৌকো বোড়ে আর ঘোড়াকে দিয়ে ওনার রাজাকে চারদিক থেকে এমনভাবে ঘিরে ফেললাম যে আর বাঁচার পথ রইল না, এবং শেষমেশ কিস্তিমাত। কিন্তু আমার ভেতরের আনন্দটা ধীরে ধীরে কেমন যেন মন খারাপে পরিণত হয়ে গেল। চণ্ডীমণ্ডপেও নেমে এলো এক অখণ্ড নীরবতা। তারপরই সব দাদু অদ্ভুত কষ্ট মেশানো স্বরে বলে উঠল, তোমাকেও হারিয়ে দিল নৃপতি, শেষে তুমিও হেরে গেলে, হায় হায়। হঠাৎ পরাণ দাদু বললেন, কি হে নৃপতি, এ ছোকরাকে আমাদের সঙ্গে নেবে নাকি? নৃপতি দাদু বললেন, ও যদি আমাদের মতোই খেলতো ওকে আমাদের সাথেই নিতাম। সব বুড়োদের মাঝে এক আধটা অল্প বয়সী ছেলে থাকলে সুবিধাই হয়, কিন্তু এই ছোকরা বড্ড বেশি ভালো খেলে। রোজ রোজ হারতে কারই বা ভালো লাগে শুনি। চণ্ডীমণ্ডপ জুড়ে তখন শুধুই বয়স্ক মানুষগুলোর হতাশার দীর্ঘশ্বাস সাঁই সাঁই করছে। বুঝলাম আমার কাছে হেরে গিয়ে ওরা দারুণ কষ্ট পেয়েছেন। হঠাৎ পাশের কোন এক মসজিদ থেকে আজানের শব্দ ভেসে এলো। অবাক হয়ে দেখলাম দাদুদের চেহারাগুলো কেমন যেন ঝাপসা হয়ে আসছে। তারপরই আচমকা সবাই একসঙ্গে মিলিয়ে গেল। ফেলফেলে চোখে চেয়ে থাকতে থাকতে কখন যেন আমার দুচোখ জুড়ে যত রাজ্যের ঘুম নেমে এলো। পৌষের নরম রোদ্দুর আর ভোরের পাখিদের কিচিরমিচির আওয়াজে আমার ঘুম ভাঙল। দুচোখ কচলে দেখলাম আমি একা একটা ভাঙা চণ্ডীমণ্ডপে বসে আছি। হঠাৎ আমার কোল থেকে ঝপ করে মাটিতে পড়ে গেল ভোটার তালিকার 80-র ঊর্ধ্ব বয়সের কয়েকটি খোলা পৃষ্ঠা। আচ্ছা, আমি এখানে বসে কি করছি? আর দাদুদের কাউকেই তো দেখছি না। এতক্ষণ ধরে যা দেখলাম সেগুলো কি সব স্বপ্ন? না না, কিছুই মাথায় ঢুকছে না। আমি টলতে টলতে ভোটার লিস্টটা হাতে নিয়ে তার দিকে চোখ রাখতেই হতবাক হয়ে গেলাম। নামের লিস্টে পরপর আমি কাল রাতে যাদের সঙ্গে বসে দাবা খেলেছি তাদের নাম জ্বলজ্বল করছে, এবং সবচাইতে আশ্চর্যের বিষয় হলো এদের সবার নামের পাশে ডেড লেখা। আর তার চেয়েও মজার ব্যাপার হলো হাতের লেখাটা কিন্তু আমারই। আমি নামগুলো বারবার মিলিয়ে মিলিয়ে দেখলাম, তারপর খেয়াল করলাম সবার নাম থাকলেও একজনের নাম কিন্তু এই লিস্টে নেই। সে হলো পরাণ দাদু। আমার মাথা আর কাজ করছে না। কোনো মতে চললাম ধানি জমির আল ধরে। হঠাৎ শুনতে পেলাম কারা যেন বলতে বলতে এগিয়ে আসছে, বলো হরি 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 বল, বলো হরি 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 বল। দাঁড়িয়ে পড়লাম। আওয়াজটা আরো কাছাকাছি আসতে দেখতে পেলাম জনা 15 ছেলে বয়ে নিয়ে আসছে সাদা কাপড়ে ঢাকা একটা মৃতদেহ। ওরা কাছাকাছি আসতেই একজনকে থামিয়ে জিজ্ঞেস করলাম, কে মারা গেলেন? ছেলেটা বলল, এই পাড়ার এক দাদু, পরাণ চাটুর্যে। আমি নিজের হাতের মুঠি শক্ত করে বললাম, কখন মারা গেছেন উনি? ছেলেটা বলল, কাল সন্ধ্যায়। ছেলের দল পরাণ চাটুর্যের দেহ নিয়ে এগিয়ে চলল। শীতের সোনালি রোদ্দুরে চারিদিক ভেসে যাচ্ছে তখন। আমি দাঁড়িয়ে রইলাম কিংকর্তব্য বিমূঢ় হয়ে।